ব্রিটিশ আমলের শেষ দিক। নদীর কুয়াশা ভোরবেলায় পুরো গ্রামটাকে ঢেকে রাখত। সেই গ্রামের নাম ছিল নবগ্রাম। আর গ্রামের এক প্রান্তে বিশাল অশ্বত্থ গাছের আড়ালে দাঁড়িয়েছিল এক পুরনো জমিদার বাড়ি। এই বাড়ির মালিক ছিলেন রুদ্রনারায়ণ রায়। লোকমুখে শোনা যায় তিনি ছিলেন অত্যন্ত ক্ষমতাবান, কিন্তু ভীষণ সন্দেহপ্রবণ মানুষ। তার ভাই ও ছোটবেলার সঙ্গী একদিন হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর রুদ্রনারায়ণ নিজেও রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুর পর অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু হয়। প্রতি অমাবস্যার রাতে জমিদার বাড়ির উত্তর কোণের জানালায় একটা প্রদীপ জ্বলতে দেখা যেত। কেউ কাছে গেলে হাওয়া থেমে যেত। কুকুরেরা হাউ হাউ করে ডাকত, আর শীতল একটা ছায়া যেন বুকের ভেতর ঢুকে যেত। গ্রামের লোকজন বলতো ওই প্রদীপটা রুদ্রনারায়ণের আত্মার আগুন। বহু বছর কেটে গেল, মানুষ ওই পথ এড়িয়ে চলতে শুরু করলো। কিন্তু গ্রামের এক যুবক অরিন্দম এসব বিশ্বাস করত না। এক বর্ষায় সন্ধ্যার সময় অরিন্দম বন্ধুদের চ্যালেঞ্জ করে জমিদার বাড়িতে ঢুকে পড়ল। ভাঙা দরজা খুলতেই কেমন যেন একটা কর্কশ শব্দ হলো, যেন কেউ বহুদিন পর ঘুম থেকে জেগে উঠল। ভেতরে ঢুকতেই তার নাকে এলো পুরনো কাঠ আর স্যাঁতস্যাঁতে দেওয়ালের গন্ধ। দালাল জুড়ে ধুলো, জাল এবং চারিদিকে নীরবতা। হঠাৎ উত্তর কোণের ঘরে একটা আলো দেখা গেল। সেই ঘরে একটা প্রদীপ জ্বলছে। অরিন্দম ধীরে ধীরে এগিয়ে গেল সেই ঘরটার দিকে। দরজাটা আধ খোলা। ভেতরে ঢুকতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। প্রদীপের আলো হঠাৎ করে লাল হয়ে উঠল। দেওয়ালে একটা লম্বা ছায়া দেখা গেল। ধীরে ধীরে সেই ছায়া রূপ নিল। সাদা ধুতি, কাঁধে শাল, চোখ দুটো যেন আগুনের গোলা। গম্ভীর গলা ভেসে এলো, আমার রক্তের বিশ্বাসঘাতকতা, আমার মৃত্যু বৃথা যাবে না। অরিন্দম কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? ছায়াটা উত্তর দিল, আমি রুদ্রনারায়ণ। ঘরের তাপমাত্রা হঠাৎ যেন কমে গেল। অরিন্দমের নিঃশ্বাস জমে আসছিল। রুদ্রনারায়ণ জানালেন, তার আপন ভাই লোভে পড়ে তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে এবং তার জমিদারি দখল করে নিয়েছে। কিন্তু মৃত্যুর আগে রুদ্রনারায়ণ শপথ করেছিলেন, তার রক্তের বংশধররা শান্তি পাবে না। অরিন্দমের মনে পড়ল তার দাদুর মুখে শোনা গল্প। তাদের পরিবার নাকি একসময় এই জমিদার বাড়ির উত্তরাধিকারী ছিল। বাইরে ঝড় শুরু হলো। জানালা কাঁপতে লাগলো। প্রদীপের আগুন বিশাল হয়ে উঠল। রুদ্রনারায়ণের ছায়া এগিয়ে এলো অরিন্দমের দিকে। তার ঠান্ডা হাত অরিন্দমের কাঁধে ছোঁয়া মাত্রই
সব চারিদিক থেকে অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামবাসীরা জমিদার বাড়ির সামনে অরিন্দমের ছাতা আর চটি খুঁজে পেল, কিন্তু অরিন্দমকে কোথাও দেখতে পেল না। সেদিন রাত থেকে আমাবস্যায় দুটা প্রদীপ জ্বলে ওঠে, একটা বড় আর একটা ছোট। গ্রামের লোকজন এখনো বলে অভিশাপ শেষ হয়নি, কেউ মুক্তি পায়নি। আর নবগ্রামের শিশুরা রাত হলে মায়ের আঁচল আঁকড়ে ধরে, কারণ দূরে জমিদার বাড়ির দিক থেকে কখনো কখনো শোনা যায় ধীরে ভারী পায়ের শব্দ, যেন কেউ এখনো করিডরে হেঁটে বেড়াচ্ছে। অরিন্দমের নিখোঁজ হওয়ার পর পুরো নবগ্রাম একটা আতঙ্ক নেমে এলো। সন্ধ্যা নামলেই ঘরের দরজা বন্ধ, বাতি নিভিয়ে সবাই চুপচাপ হয়ে যেত। কিন্তু আমাবস্যার রাতে জমিদার বাড়ির উত্তর কোণে এখনো দুইটা প্রদীপ জ্বলে ওঠে। গ্রামের বয়স্ক লোকেরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এই অভিশাপ ভাঙাতেই হবে। তারা ডেকে আনলো এক তান্ত্রিককে, ভৈরবাচার্য। ভৈরবাচার্য ছিলেন লম্বা, কঙ্কালসার চেহারা, কপালে সিঁদুরের বড় টিপ, দু চোখ অদ্ভুতভাবে স্থির। তিনি জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করেই বললেন, এখানে শুধু অশান্ত আত্মা নয়, এখানে বিশ্বাসঘাতকতার রক্তও মিশে আছে। তার গলায় কাঁপন ছিল না, কিন্তু গ্রামবাসীদের গলা শুকিয়ে গেল। তিনি জানালেন রুদ্রনারায়ণের দেহ সৎকার হয়নি, তাকে বাড়ির ভেতরেই কোথাও গোপনে কবর দেওয়া হয়েছিল, আর সেই অসম্মানের কারণেই আত্মা মুক্তি পায়নি। আমাবস্যার রাতে আকাশে চাঁদ নেই। ভৈরবাচার্য সঙ্গে কয়েকজন সাহসী গ্রামবাসীদের নিয়ে ঢুকলেন জমিদার বাড়িতে। উত্তর কোণের ঘরে ঢুকতেই দুটি প্রদীপ নিজে থেকেই আবার জ্বলে উঠল। হাওয়া বন্ধ, নিঃশ্বাস একদম ভারী। ভৈরব মন্ত্র পড়তে শুরু করলেন। ঘরের মেঝেতে লাল গুঁড়ো ছড়িয়ে একটা চক্র আঁকলেন। হঠাৎ মেঝের এক কোণ থেকে ঠান্ডা বাতাস বেরোতে লাগলো। মাটি ফেটে উঠল। সেখান থেকে বেরিয়ে এলো পচা কাঠের বাক্স। বাক্স খুলতেই দেখা গেল কঙ্কালসার দেহবিশেষ, এবং তার গলায় এখনো সোনার লকেট। লকেটে খোদাই করা নাম রুদ্রনারায়ণ। ঠিক তখনই ঘর কেঁপে উঠল। দেওয়ালে ছায়া লম্বা হয়ে উঠল। এক ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো, আমার প্রতিশোধ কে থামাবে? ভৈরবাচার্য চোখ বন্ধ করে বললেন, তোমার ভাইয়ের বংশ ধ্বংস হয়েছে, শেষ রক্তও তুমি নিয়েছ, এখন শান্ত হও। হঠাৎ দ্বিতীয় প্রদীপটা নিভে গেল, কিন্তু প্রথমটা আরো উজ্জ্বল হয়ে উঠল। অরিন্দম কি তাহলে বেঁচে আছে? হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে একটা কর্কশ আওয়াজ, বাঁচাও আমাকে। সবাই তাকিয়ে দেখল ঘরের কোণায় অরিন্দম পড়ে আছে, শুকিয়ে গেছে, চোখে ভয় জমে আছে, কিন্তু অরিন্দম বেঁচে আছে এখনো। ভৈরব দ্রুত মন্ত্র পড়লেন আর রুদ্রনারায়ণের কঙ্কাল বাইরে এনে নদীর ঘাটে সৎকার করার নির্দেশ দিলেন। সৎকারের আগুন জ্বলল, হাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হলো।
সেই রাতের পর থেকেই জমিদার বাড়ির জানালায় আর প্রদীপ জ্বলে না। কিন্তু কখনো কখনো গভীর রাতে নবগ্রামের মানুষ এখনো শুনতে পায় দূরে নদীর দিক থেকে ভেসে আসে ফিসফিসানি। সব এখনো শেষ হয়নি, কিছু বাকি আছে। রুদ্রনারায়ণের দেহ সৎকারের পর কয়েকদিন নবগ্রাম শান্ত ছিল। মানুষ ভাবল অভিশাপ শেষ। অরিন্দম ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভয় লেগেই থাকত। সে মাঝে মাঝে বলতো ও এখনো মুক্তি পায়নি। গ্রামের লোকজন অতটা গুরুত্ব দিত না। তারা বিশ্বাস করত ভৈরব আচার্য সব ঠিক করে দিয়ে গিয়েছেন। কিন্তু ভৈরব আচার্য নিজে জানতেন কিছু একটা ভুল হয়েছে। এক রাতে ভৈরব ধ্যান করছিলেন। হঠাৎ তার সামনে প্রদীপের শিখা কালো হয়ে উঠল। ধোঁয়ার মধ্যে একটা মুখ ভেসে উঠল, রুদ্রনারায়ণের মুখ। সে হেসে বলল, আমার দেহ পুড়েছে, কিন্তু আমার রক্ত তো বেঁচে আছে। ভৈরব বুঝলেন রুদ্রনারায়ণের ভাই শুধু বিশ্বাসঘাতকই ছিল না, সে কালো তন্ত্র জানত। মৃত্যুর আগে সে নিজের রক্ত দিয়ে একটা বন্ধন মন্ত্র করেছিল। যতদিন তার বংশের কেউ বেঁচে থাকবে, আত্মা পুরোপুরি মুক্তি পাবে না। ভৈরব পুরনো নথি ঘাঁটতে শুরু করলেন। জমিদার বাড়ির গুপ্ত কক্ষে পাওয়া গেল এক ছেঁড়া ডায়েরি। সেখানে লেখা, আমি হেমনারায়ণ বড় ভাইকে বিষ খাইয়ে দিলাম, কিন্তু তার আগে নিজের রক্ত দিয়ে শপথ বাঁধলাম সে মরলেও শান্তি পাবে না। হেমনারায়ণ শুধু জমিদারি চাননি, সে চেয়েছিল ভাইয়ের আত্মাকেও বেঁধে রাখতে। ভৈরব স্তব্ধ হয়ে গেলেন, কারণ ডায়েরির শেষ পাতায় আরও একটা নাম, ভৈরব। ভৈরব আচার্য আসলে সেই হেমনারায়ণেরই বংশধর। তিনি এতদিন জানতেন না, কিন্তু এখন বুঝলেন অভিশাপ ভাঙতে হলে তাকে নিজের রক্ত দিয়ে সেই বন্ধন ভাঙতে হবে। আবার অমাবস্যার রাত। জমিদার বাড়ির ভাঙা বারান্দায় ভৈরব একা দাঁড়িয়ে আছে। হঠাৎ উত্তর কোণের জানালায় আবার প্রদীপ জ্বলে উঠল। ভৈরব নিজের আঙ্গুল কেটে রক্ত মাটিতে ছড়িয়ে বললেন, যে রক্তবন্ধন বেঁধেছিল সেই রক্ত আজ মুক্তি দিক। প্রদীপের আগুন কালো থেকে ধীরে ধীরে সাদা হয়ে উঠল। চারপাশে তীব্র ঝড়। রুদ্রনারায়ণের ছায়া দেখা দিল। এবার তার চোখে আগুন নয়, ক্লান্তি। সে ধীরে বলল, অবশেষে আমি মুক্তি পেলাম। তারপর সব আলো নিভে গেল। সকালে মানুষ দেখল ভৈরব আচার্য জমিদার বাড়ির বারান্দায় অচেতন অবস্থায় পড়ে আছেন, কিন্তু তিনি এখনো বেঁচে আছেন। সেই রাতের পর আর কোনো প্রদীপ জ্বলে না। জমিদার বাড়ি এখনো ভাঙা, অন্ধকার, কিন্তু অভিশপ্ত নয়। তবুও মাঝে মাঝে অরিন্দম ঘুমের মধ্যে বলে ওঠে, ও হাসছে, কারণ কিছু অভিশাপ পুরোপুরি শেষ হয় না, কিছু শুধু ঘুমিয়ে থাকে। এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।